ঘটনাটি কুমিল্লার একটি ঘটনা, মানে কুমিল্লা থেকে কেউ একজন পাঠিয়েছেন, সুতরাং তার পক্ষে সম্ভব না, যদিও আমাদের আজকে সারপ্রাইজ থাকছে কিছু, সেই সারপ্রাইজটা শুনলেই বুঝতে পারবেন। সো আমি সেই ঘটনাটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তবে তার আগে এই ছোট্ট বিরোধিতা দরকার ছিল। চলে যাচ্ছি ঘটনায়। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সব সময় ভালো থাকেন এবং সব সময় ভালো দলে। আমিও আপনারই দলেরই। আমার নাম জুনায়েদ আহমেদ। আমি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বারপাড়া নামক গ্রামে থাকি। আমার মোবাইল নাম্বার, এটা সবার জানা দরকার না, এটা আমি জানলে চলবে। যেহেতু আমি ঢাকা থেকে অনেক দূরে থাকি, তাই আমার রেডিও ফুর্তির স্টুডিওতে আসা সম্ভব না, তাই আমি আমার স্টোরিটা পড়ে শোনালে খুশি হব। এই স্টোরিটা আমার এক বন্ধু, যার নাম সঞ্চয় মুরাদ, তার কাছ থেকে শোনা। সঞ্চয় মুরাদের একজন বড় ভাই আছেন, সেই ভাইয়ের সাথেই ঘটেছে এই ঘটনাটি। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। তার অর্থাৎ সঞ্চয় মুরাদের ভাই গৌরীপুর হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। উনি প্রতিদিন রাত্রে অ্যাম্বুলেন্স চালিয়ে রোগী বা লাশ আনা নেওয়া করেন। কোনদিন যদি রোগী বা লাশ না পান তাহলে ভাড়া টানেন, অর্থাৎ প্যাসেঞ্জার আনা নেওয়া করেন। তেমনি একদিন কোনো রোগী বা অন্য কোনো কাজ না পাওয়ায় তিনি ভাড়া টানার সিদ্ধান্ত নেন। তাই তিনি গৌরীপুর স্টেশনে এসে কুমিল্লার কিছু প্যাসেঞ্জার নেন। প্রায় 4 থেকে 5 জন প্যাসেঞ্জার ছিলেন তার গাড়িতে, এবং 4-5 জন প্যাসেঞ্জার নিয়েই কুমিল্লার দিকে তিনি রওনা হন। তখন রাত আনুমানিক 12টা। প্রথম কিছুক্ষণ সবকিছু ভালোই চলছিল, কিন্তু গাড়ি চালাতে চালাতে ড্রাইভার হঠাৎ রাস্তার পাশে কিছু একটা জিনিস আবিষ্কার করে। পরে তিনি গাড়িটা থামালেন এবং তিনি সহ সব প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর তারা সবাই রাস্তার পাশে একটা মৃত লাশ পড়ে থাকতে দেখলেন। এই দৃশ্যটা কিন্তু সবাই দেখতে পেয়েছিল। যেহেতু গাড়িটা অ্যাম্বুলেন্স ছিল, তাই সবাই সিদ্ধান্ত নেয় এই লাশটা কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। এখানে একটা কথা বলে রাখা ভালো যে তাদের মনে সন্দেহ হয়েছিল যে মনে হয় লাশটা ঠিক এখনো লাশ হয়ে ওঠেনি, এটা জীবিত কিছু একটা। তাই তারা কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার সিদ্ধান্ত নিল সেটা, এবং কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর তারা লাশটা গাড়িতে ওঠায়। তারপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। এখানে বলা বাহুল্য যে ড্রাইভার সম্পূর্ণ একা সামনে ছিল আর প্যাসেঞ্জার ছিল পেছনে, অর্থাৎ প্যাসেঞ্জার লাশের সাথে ছিল। একটু দূরে যাওয়ার পর গাড়ির প্যাসেঞ্জার গাড়ি থামাতে বলে। তারা সবাই ড্রাইভারকে বলল যে তারা চা নাস্তা খেয়ে আসবে। তারা ড্রাইভারকে রেখে চা নাস্তা খেতে গেল। তখন আনুমানিক 1টা। ড্রাইভার অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করতে লাগলো, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, প্যাসেঞ্জারদের আসার কোনো খবর নেই। তখন রাত আনুমানিক 2টা। রাস্তার কোনো যানবাহন নেই, নাই কোনো আলো, শুধুমাত্র ড্রাইভার অ্যাম্বুলেন্সে বসে আছে আর তার সাথে আছে একটি লাশ। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ পেছন থেকে ড্রাইভারকে কেউ একজন ডাক দিল। ড্রাইভার মনে করলো প্যাসেঞ্জার চা নাস্তা করে চলে এসেছে। ড্রাইভার কারো গাড়িতে ওঠার শব্দ পেল। ড্রাইভার মনে করলো যে প্যাসেঞ্জার গাড়িতে উঠছে, তাই ড্রাইভার পেছনে ফিরে তাকালো। পেছনে তাকিয়ে সে যা দেখলো তা দেখার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত ছিল সে সেই মুহূর্তে। সে দেখলো লাশটি বসে রয়েছে আর তার দিকে বড় বড় লাল 2টি চোখ করে চেয়ে রয়েছে। এই দৃশ্য দেখে সে এতই ভয় পেল যে গাড়ি ব্যাক করে আবার গৌরীপুরের দিকে পাগলের মতো চালাতে লাগলো। এভাবে কিছুক্ষণ চালানোর পরে সে লাশটা তার পাশের সিটে আবিষ্কার করলো। এই দৃশ্য দেখার পর তার ভয় আরো বেড়ে যায় এবং সে লাশটি তার সাথে কথা বলা শুরু করলো। সে ভয় আরো স্পিড বাড়িয়ে গাড়ি চালাতে শুরু করলো। এক পর্যায়ে সে গৌরীপুর হাসপাতালে পৌঁছে যায়। তারপর তার সহকর্মীরা তাকে গাড়িতে সেন্সলেস অবস্থায় পায়। তারপর তার সহকর্মীরা তার জ্ঞান ফিরান। তারপর কি হয়েছিল তা জিজ্ঞাসা করা হলে সে আবোল তাবোল বলা শুরু করে, অর্থাৎ সে সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিল। সে তার সহকর্মীদেরকেও বিশ্বাস করছিল না। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, তার সহকর্মীরা সেই গাড়িতে কোনো লাশ খুঁজে পায়নি, কিন্তু ড্রাইভারের সিটের পাশের সিটে এবং পেছনের সিটে অনেক রক্ত পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনাটি ঘটেছে আজ থেকে 5 মাস আগে। এই ঘটনাটি এতদিন আমরা জানতে পারিনি, কারণ সেই ড্রাইভার, অর্থাৎ যার সাথে এই ঘটনাটি ঘটেছিল, সেই ড্রাইভার 4.5 মাস পাগলের মতো ছিল। তাকে অনেক চিকিৎসা করে সুস্থ করে তুললেও এখনো মাঝে মাঝে তিনি পাগলের মতো আচরণ করেন। পরবর্তীতে আমরা তার সাথে দেখা করেছিলাম এবং অনুমতি নিয়েছিলাম ঘটনাটা ভূত এফএম এ শেয়ার করার জন্য। তিনি তার জন্য সব ভূত এফএম লিসনারদের দোয়া চেয়েছেন।
এই ছিল ঘটনাটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার কাছেও রয়েছে আরো অসংখ্য ঘটনা। আজকে আমাদের গেস্ট রয়েছেন, সেই গেস্টরাও তাদের ঘটনা শোনাবেন। এর মধ্যে অনেক এসএমএসও চলে এসেছে, সবই পড়া হবে। তবে তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাস্তার সাথে আছি, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা যারা একটু পরে তাদের ঘটনাগুলো শোনাবেন। এর মধ্যে আপনাদের এসএমএস ও দেখতে পাচ্ছি। সাব্বির আমাকে লিখেছেন, হাই রাসেল ভাই, হাউ আর ইউ? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। আমাকে লিখেছেন, রাসেল ভাই ময়মনসিং থেকে, আমার এসএমএস কেন পড়া হয় না? আপনার নামটা কি ভাই? আচ্ছা, লিন আমাকে লিখেছেন, আই এম এ নিউ ফ্রেন্ড, ওয়েলকাম টু ভূত এফএম লিন। আমাকে মোহাম্মদ আল আমিন শরীফ আমাকে লিখেছেন, এবং সাগর এবং আখি আমাদের এসএমএস করেছেন মাদার টেক ঢাকা থেকে, এবং তারা দুজনেই ভূত এফএম শুনছেন এবং তারা লিখেছেন যে উই লাভ ভূত এফএম। আমাকে সুব্রতা এসএমএস করেছেন লক্ষ্মীপুর থেকে, এবং অনেকদিন পরে তিনি একা শুনছেন। জুবাইর আমাকে এসএমএস করেছেন, রোদ হোক অথবা বৃষ্টি হোক, ডোন্ট স্টপ দ্য ভূত এফএম। আমি বলবো ডোন্ট স্টপ দ্য ভূত এফএম, ডোন্ট স্টপ দ্য ফুর্তি অ্যাজ ওয়েল। আমাকে চিকনি চামেলি এসএমএস করে বলেছেন, ভাইয়া ঘটনাটা খুব জোশ হয়েছে, চরম হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। জাবেদ আমাকে লিখেছেন ফ্রম চিটাগং, ভাইয়া আমার আজ মজা লাগছে। ওকে। এবং আমাকে উশান এসএমএস করেছেন আমাকে আর এক্স রাকিব। রায়হান এসএমএস করেছেন আমাকে মানুষ ভূত এফএম জোশ লাগছে, মানুষ আমাকে জানিয়েছেন সেটা। আমাকে ঋত্বিক এসএমএস করেছেন, ঋত্বিক। এছাড়াও নাইম এসএমএস করেছেন মিরার, হিয়া, আনা, মিলি, সুইটি ময়মনসিং থেকে তারা সবাই এসএমএস করেছেন। তারা সবাই আমাদের সাথে রয়েছেন। আসাদ এবং তমা আমাদের এসএমএস করেছেন। আরো অনেকে এসএমএস করেছেন, তাদের এসএমএস একে পড়বো। আমাকে এসএমএস করেছেন মেহেদি অনেকগুলো, মিরপুর 12 থেকে, এবং তিনি বলছেন যে তিনি 100টা নাকি এসএমএস করেছেন। 100টা এসএমএস তিনি করেননি। মিম এবং পিয়া তারা এসএমএস করেছেন আমাদেরকে। যারা এই মাত্র জয়েন করলেন তাদেরকে বলি যে ভূত এফএম এ এসএমএস করতে হলে আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি আমাদের প্রথম গেস্টের কাছে, যিনি ঢাকা থেকে আসেননি, যিনি এসেছেন নরসিংদী থেকে। তবে নরসিংদী থেকে আসলেও তিনি দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন, এবং দেশের বাইরে বাংলাদেশের ছুটিতে এসেছেন নরসিংদীতে, এবং তারপরেও তিনি তার সময় বের করে আজকে আমাদের এখানে এসেছেন। সুতরাং তাকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে স্টুডিও পর্যন্ত আসার জন্য। অনেকে তো আসতেই চান না, কিন্তু আপনি আসতে চেয়েছেন এবং আসতে পেরেছেন ফাইনালি। সো থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা বলবেন প্লিজ। Hello listeners, I'm Shamim from Noshindi. সর্বপ্রথমে থ্যাঙ্কস টু রাসেল ভাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি কোথায় থাকেন এমনিতে? এমনিতে আমার বাড়ি হচ্ছে নরসিংদীতে, বাট আমি বাইরে থাকি সৌদি আরবিয়াতে, ওকে, দাম্মাম সিটিতে। তো আমরা সেখানের ঘটনা শুনবো, আগে বাংলাদেশের ঘটনা শুরু করি, রাইট? ওকে ফাইন, আমি যেটা মেল করেছিলাম সেটাই বলছি। শিওর। ঘটনা হচ্ছে রাসেল ভাই 2006-এ এটা হচ্ছে আমার বন্ধু রাসেলের ঘটনা। ওর ছোট বোন, খালাতো বোন, নাম পপি, ওর ঘটনা। তো 2006-এ ওই পপির সাথে একটা ছেলের অ্যাফেয়ার হয় ফোনের মাধ্যমে। তারপরে ওই 2006-এ বাসা থেকে চলে যায় তারা, না বলে কাউকে। তো যাওয়ার পরে প্রায় দীর্ঘদিন 18 মাসের মতো কোনো খোঁজখবর ছিল না। তো বাসা সবাই এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল, কারণ কোনো খোঁজখবর নাই। অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। তারপরে দীর্ঘ 18 মাস পরে হঠাৎ করে আমার ওই বন্ধু রাসেলের মোবাইলে একটা ফোন আসে। তো ফোনের মাধ্যমে ওপাশ থেকে একটা কণ্ঠ জিজ্ঞেস করে যে আপনি কি পপি নামের কাউকে চেনেন? তো রাসেল কিছুটা হতবাক হয় এই কারণে যে এতদিন পরে এ লোকের পরিচয় জানে না। সে বললো যে হ্যাঁ চিনি, আমার বোন লাগে, কেন কোনো প্রবলেম? তো ওপাশ থেকে বললো যে আপনাকে একটু আসতে হবে। তো বললো কোথায় আসতে হবে? তো উনি তারপরে ফোনে একটা থানার অ্যাড্রেস দিলেন। আচ্ছা। তো থানার অ্যাড্রেস দেওয়া হলো, এটা হচ্ছে আপনার নর্থ বেঙ্গলের লাস্টে একদম বাংলাদেশের বর্ডারের কাছাকাছি আর কি, বাংলাদেশ ইন্ডিয়ার। তো ওখানের অ্যাড্রেস লেখা হলে উনি ফোনটা কেটে দিলেন। তো
তো রাসেল যেহেতু এতদিন পরে বোনের একটা সন্ধান পেয়েছে বা খবর পাওয়া গেছে, সেই জন্য খুব তড়িঘড়ি করে ওর ছোট ভাইকে নিয়ে গাড়ি নিয়ে রওনা হলো আচ্ছা। ওই ঠিকানা মতো পৌঁছানোর জন্য। দীর্ঘ 16 ঘন্টা জার্নির পর ওই থানার অ্যাড্রেসে যা পৌঁছা হলো। আমি এখানে রাসেল ভাই থানার নাম উল্লেখ করছি না। শিওর, নো প্রবলেম। তো পৌঁছানোর পর এসপি সাহেব রাসেলকে বলল যে একটা আইডি কার্ড দেখিয়ে বললো, এটা কি আপনার বোন? তো রাসেল বললো যে হ্যাঁ, এটাই তো আমার বোনের আইডি। তো বললো আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে একটু আসতে হবে। কোথায়? মানে আপনি আসেন, বুঝতে পারবেন। তো আমার বন্ধুকে নিয়ে গাড়ি করে সে মর্গে গেল, হসপিটাল। মর্গে যাওয়ার পরে তো একটা সাদা কাপড়ে ঢাকা লাশের দিকে দেখিয়ে বললেন, দেখেন চিনতে পারেন কিনা। তো রাসেল কিছুটা হতভম্ব হয়ে গেল এই কারণে যে এমন ধরনের পরিস্থিতি হবে বা এমন একটা জায়গায় যেতে হবে সেটা তার ভাবনার বাইরে ছিল। তো অনেক কিছু মানে তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল যে এগুলি কি হচ্ছে। যাই হোক, তারপর সেই আস্তে করে লাশের পাশে যায় আর কি দেখার জন্য। কিন্তু সর্বপ্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তীব্র মাংস পচা গন্ধ লাশের কাছ থেকে বের হচ্ছিল। তো যাই হোক, সব মানে ওর কথা হচ্ছে যে এটা যে আমার বোন সেটা আমার কনফার্ম হতে হবে, রাইট, বিকজ এতদিন কোনো খোঁজ খবর ছিল না। তারপরে সে আস্তে করে সাদা কাপড়টা মুখের সাইড থেকে সরিয়ে দিল। হ্যাঁ, খুলে গেল। খোলার পরে যেটা দেখে সেটা আর কি তার কল্পনার বাইরে ছিল, কারণ যে ফেসটা সে দেখে সেই ফেসটা মানুষের ফেস ছিল না। আচ্ছা। এত ভয়ঙ্কর ছিল যে মানে বলা বাহুল্য। একজন মানুষের ফেস এমন হতে পারে আসলে সচরাচর আমরা দেখি নাই। কারণটা হচ্ছে, তো এসপি সাহেবই বললেন যে দেখেন চিনতে পারেন কিনা, বিকজ এটা 4 দিন যাবত পুকুরের ডুবানো ছিল। This track was downloaded from FusionBD.com. আমরা গতকালকে এটা উদ্ধার করি লাশটা। তো উদ্ধার করার পরে লাশের মধ্যে থেকে আমরা ইনকোয়ারি করে খুঁজে আপনার এই আইডি কার্ডটা পাওয়া যায় আর কি পপির, যেটার অপপৃষ্ঠায় আপনার নাম এবং নাম্বার লেখা ছিল, যার কারণে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করি। তো আমার বন্ধু মানে খুব ও আর কি হাত দিয়ে এদিকে সেদিকে নেড়ে চেড়ে আর কি দেখার চেষ্টা মানে চেনার চেষ্টা করে। তো চেনার চেষ্টা করে দেখলো যে হঠাৎ করে মনে পড়লো যে পপির মুখের বাম পাশের নিচে একটা তিল ছিল। আচ্ছা। তো তিলটা দেখে সে কনফার্ম হলো না এটি আমার বোন পপি। তো সে কনফার্ম হয়ে বললো যে এসপি সাহেব যে এটা আমার বোন পপি। তো ঠিক আছে বাস। তো এসপি সাহেব তারপরে বললেন যে ঠিক আছে, তো আপনার একটু থানায় যেতে হবে, যে একটা কেস করতে হবে, কেস করে তারপর আপনি লাশ নিয়ে চলে যাবেন। তো যাই হোক, ওসি সাহেবের কথা মোতাবেক থানায় গিয়ে কেস করে লাশ নিয়ে রওনা হওয়ার চিন্তা ভাবনা করছিল। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেম হচ্ছে যে ওই লাশটার অতি বিকৃত হয়ে যাওয়ার কারণে এবং মাংস পচা গন্ধের কারণে একটা কফিনের ব্যবস্থা করা হলো। বিকজ কফিন ছাড়া এটা নিয়ে যাওয়া সম্ভব না, এত গন্ধ ছড়াচ্ছিল। কারণ 4 দিনের মতো একটা লাশ ডুবে থাকলে কি কেমন হয় সেটা আপনারা লিসেনার্স আপনারাই বলতে পারবেন, আপনারা ভাবতে পারেন। দেন লাশটা নিয়ে অবশেষে রওনা করা হলো নরসিংদীর উদ্দেশ্যে। দীর্ঘ 16 ঘন্টা জার্নির পরে বাসায় এসে পৌঁছলো। তো বাসায় আসার পরে সবাই মানে বাসার মধ্যে একটা কান্নার রোগ পড়ে গেল। এতদিন পরে মেয়ের খোঁজ পাওয়া গেছে, কিন্তু সেটা জীবিত ফিরে আসেনি সেই জন্য। এনিওয়ে, তারপরে সবাই দেখার জন্য চেষ্টা করছিল, বাট তীব্র মাংস পচা গন্ধের কারণে কেউ কাছে যেতে পারছিল না। তো যেহেতু অনেক সময় পার হয়ে গেছে অলরেডি, মানে 5 দিন চলে গেছে, সেই জন্য সবাই বললো তাড়াতাড়ি করে এটা দাফন করার ব্যবস্থা করা উচিত। তো দাফন করার জন্য জানাজা করা উচিত। তো জানাজা করা হলো ঠিক এইভাবে যে লাশটা অনেক দূরে রেখে তারপরে সবাই জানাজা করলো, বিকজ গন্ধের কারণে কাছে ভেড়া যাচ্ছিল। রাইট। তারপরে জানাজা করার পরে যখন কবরে নামানোর সময় হলো, তখন আসলে কেউ সাহস করছিল না, আর গন্ধ একটা কারণ ছিল, যার কারণে রাসেল নিজে নেমেই, আমার বন্ধু নিজে নেমেই কবরে নেমেই লাশটা শোয়ায়। আচ্ছা। তারপর দাফন কাজ শেষ করা হলো। শেষ করার পরে সবাই বাড়ি চলে আসলো, সবাই বাসায় সবাই কান্নাকাটি করছিল, এমন একটা অবস্থা। তো হঠাৎ করে একটা নোটিস করলো সবাই যে মাংস পচা গন্ধটা যাচ্ছে না। মানে লাশ দাফন হয়ে গেছে, সবকিছু শেষ, তারপরেও গন্ধটা তো ওই তীব্র গন্ধটা এখনো তীব্র অবস্থায় আছে। তো এটা নিয়ে বাড়ির সবাই একটু বিব্রত অবস্থায় আছে যে ঘটনা কি এমন হচ্ছে কেন। তো রাসেল তখন মনে করলো হয়তো তখন মনে পড়লো যে কফিনটা যে নিয়ে আসা হয়েছে, কারণ আমাদের মুসলমানদের তো কফিন সহ দেওয়া হয় না।
সো কফিনটা নিয়ে আসা হয়েছে হয়তো এটার জন্যই গন্ধটা ছড়াচ্ছে। যেহেতু কফিনের মধ্যে অনেকক্ষণ ধরে লাশটা ছিল। হ্যাঁ হ্যাঁ, লাশটা থাকার কারণে ওটার মধ্যে পানি লাগতেই পারে, যেহেতু পুকুরে ডোবা লাশ ছিল। দেন সে ভাবলো যে এই লাশটা আমি তাড়াতাড়ি করে নদীতে ভাসিয়ে দিই, তাহলে কি হবে, গন্ধটা হয়তো চলে যাবে। কফিনটা তো নদীটা রাসেলদের বাসা থেকে 2 থেকে 250 মিটার দূরে হবে আর কি। তো ভাবলো যে এটা ভাসিয়ে দিলেই তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, একটা স্বস্তির ভাব আসবে। তো কফিটা একাই টাইনে, আর তখন রাত 11:40-50 এমন হবে আর কি। তো নদী যেহেতু কাছেই, কাউকে না ডেকে রাসেল একাই কফিনটা টেনে ওই নদীর বাঁধানো ঘাটের ওখানে নিয়ে গেল। নিয়ে যেয়ে তারপরে শেষ যে ধাপটা আছে সিঁড়িতে, ওখানে দাঁড়িয়ে লাশটা পানিতে নামালো। কফিনটা সরি। আচ্ছা, তারপরে ঠিক আছে, হয়তো বা লাশটা যেখানে রাখা হয়েছিল ওখানে মাটিতে যে পানি পড়েছিল লাশের, হয়তো বা সেখান থেকে গন্ধ আসে। সেখান থেকে আসছে। হ্যাঁ। তো সকালবেলা উঠে এট ফার্স্ট রাসেল যেটা করলো যে ওই মাটিটা যেখানে পানি পড়েছিল সেখানে মাটিটা উল্টে ভালো করে কোদাল দিয়ে উল্টে ব্লিচিং পাউডার দিয়ে বা যেভাবে আর কি যতটুকু করা যায় গন্ধ দূর করার জন্য ঠিক ততটুকু করে রাখলো যে না, এখন আর গন্ধ লাগছে না, কারণ নাকি গন্ধ লাগছে না সে যে করছে কাজ। তো যাই হোক, কাজটা শেষ করার পরে তো বাসায় আসলো। দুপুরের পরে সবাই বসে কথা বলছিল। ঠিক এই সময়ে হঠাৎ করে গন্ধটা নাকে আসলো, ওই মাংস পচা গন্ধটা যেটা লাশের সাথে ছিল। তো হঠাৎ করে পাওয়ার পরে এটা একা রাসেলই না, তাদের ফ্যামিলি সবাই সেটা পেল একসাথে। তো এটা পাওয়ার কারণে সবাই একটু চুপ হয়ে গেল যে এমন তো হওয়ার কথা না, এখন তো গন্ধ থাকার কথা না, প্লাস সকালেও ছিল না ক্লিন করার পরে। তো সবাই কেউ কিছু বলছে না, তখন একজন করে বললো যে হ্যাঁ, গন্ধ তো আমিও পাচ্ছি। সবাই গন্ধ পাচ্ছে, কিন্তু এটা হঠাৎ করে 1 থেকে 1.5 ঘন্টা পরে আবার উধাও হয়ে গেল গন্ধটা। তো মনে হলো যে হয়তো বা এটা ভুলেও হতে পারে, এমন ভাবলো আর কি। আসলে কিন্তু তা ছিল না, কারণ গন্ধটা দেখা গেছে 24 ঘন্টার মধ্যে 8-10 বার করে এমন হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায়। তো যাই হোক, রাসেল সন্ধ্যার দিকে বাসা থেকে বের হচ্ছিল। এর মধ্যে বলতে হয় যে পাশের এক খালাম্মা আছেন, যিনি হজ থেকে সদ্য হজ করে ফিরেছেন। তো উনি রাসেলকে ডাকলেন যে রাসেল শুনে যা। তো রাসেল গেলে ওনাকে রাসেল খালাম্মা বললেন রাসেলকে যে এই একটা কথা বলবি। জি খালাম্মা বলেন। তুই কি পপির মাংস পচা গন্ধ পাস? তো আসলে রাসেল এটা আশা করছিল না যে খালাম্মা জানে বা এই ধরনের কোনো হ্যাঁ এমন কথা, বা প্লাস কি তারা ফ্লাশ করছিল না, কারণ তাদের বোনের একটা ব্যাপার। আর এটা যত
চাপায় রাখা যায়, বাট সেটা শুনে সে একটু বোকা হয়ে গেল আর কি। তো বললো যে খালাম্মা কে বললো আপনাকে? বলো তুই পাস কিনা বল। তবু বললো যে হ্যাঁ খালাম্মা আমরা তো ফ্যামিলি সবাই পাই এটা। বললো যে আচ্ছা ঠিক আছে। তো বললো খালাম্মা আপনি কি করে জানেন? বললো যে তুই এক কাজ করিস, সন্ধ্যার পরে বাইরে থাকিস না, রাতে যদি কোথাও থেকে আসিস তাহলে একটা ফ্রেন্ড নিয়ে আসিস বাসায় দিয়ে চলে যাওয়ার জন্য। তো বললো আচ্ছা ঠিক আছে। তো বললো খালাম্মা আপনি কয় কি এত কিছু জানার দরকার নাই, যেটা বললাম তোমাকে সেটাই করো, এর বেশি কিছু না। তো তারপর বেশ কিছুদিন রুটিন হয়ে গেল যে রাসেল রাতে যদি বাসায় যায় সাথে দেখে ভালো করে খেয়াল করলো যে ঘটনা কি হচ্ছে। তো খেয়াল করতে গিয়ে দেখলো যে এটা আস্তে আস্তে বাম দিকে যখন আসলো, মধ্য অবস্থায় যখন আসলো আর কি, গাছের চারদিকে গাছপালা আর কি বাসার। তো এখন যখন বাম দিকে আসলো এই নড়াচড়াটা, অ্যাকচুয়ালি বাম সাইডে যখন আসছে তখন দেখলো যে এটা নড়াচড়া নেই, রীতিমতো তখন পাতা মানে গাছ ঝাঁকি দিচ্ছিল, আস্তে আস্তে বাড়ছিল আর কি ব্যাপারটা। তো যখন একদম বাম সাইডে চলে আসছে তখন দেখলো যে এভাবে ঝাঁকি দিতেছে, দেখে ও ভয় পেয়ে গেল যে না এটা তো নর্মাল কিছু না, আর যেটা আমার নাকে যেটা আসতেছে সেটা সন্দেহজনক, কারণ ওই গন্ধটা তো আগে ছিল না। তখন সে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে বাসায় গিয়ে রুমের নিজের খাটের মধ্যে যে যতটুকু পারতো আর কি সূরা কালাম পড়ে ঘুমানোর চেষ্টা করলো। তো তারপরের দিন ওই খালাম্মা আবার খবর পাঠালেন রাসেলকে ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে, রাসেল একটা কথা বলি বাজান, কিছু মনে করো না। বলে যে কি খালাম্মা বলেন? বললো যে তোমরা কাজ করো, এই বাসাটা চেঞ্জ করে ফেলো, কারণ এই বাসায় যদি তোমরা থাকো তাহলে তোমাদের ক্ষতি হবে। তো বললো কেন খালাম্মা, কোনো সমস্যা? বললো যে তোমাকে যা বলা হয়েছে ওইটা করো, এর বেশি কিছু জানতে চেয়েও না। তো তার মানে মাসখানেক পরে তারা বাসা চেঞ্জ করে আর কি, রাসেলটা অন্য বাসায় চলে যায়। তো অন্য বাসায় যাওয়ার পরে কিছু কিছু প্রবলেম হইতেছিল, যেমন যে রাসেলের ছোট বোনের হাজবেন্ড একদিন বাসায় শুয়ে ঘুমিয়েছিল রাত্রেবেলা। সবগুলো মানে অনেক প্রবলেম হয়েছে রাসেল, আমি সবগুলো বলতে চাচ্ছি না, আমি একটাই জাস্ট একটা দিয়ে বলতে চাচ্ছি। তো সেটা হচ্ছে হাজবেন্ড একা শুয়েছিল, ভিতর থেকে দরজা লাগানো ছিল রুমের। তো রাত্রেবেলা হঠাৎ করে ওনার গলা চাপা দেওয়া হয়েছে আর কি, গলা চেপে ধরছে কেউ দুই হাতে। আচ্ছা। তো উনি অনেক চিৎকার চেঁচামেচি করেছেন নাকি সেটা তো আর কেউ বলতে পারবে না। তো সকালে উঠে সেটা শেয়ার করছেন ফ্যামিলি সবার সাথে, যেমন আমরা রাতের তো আমার গলা চাপা দেওয়া হয়েছে। তো এটা কেউ বিলিভ করতেছে না যে রাতের বেলা গলা চাপা দিবে কে, কারণ দরজা ভিতর থেকে বন্ধ ছিল।
সো ইট ইজ নট পসিবল কেউ যে বাইরে থেকে যে গলা চেপে আসবে। রাইট। তখন এই কথা বলার সময় খেয়াল করে দেখা গেল তার গলার মধ্যে 10টা আঙ্গুলের দাগ ছাপ। রয়ে গেছে, ওকে। একদম স্পষ্ট ছাপ, এবং হাতের নখের দাগসহ। সেটা আর কি মানে মেনে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না সবার। তো ভাবলো, সবাই বললো যে না, এই আসলে এই প্রবলেমটা হচ্ছে, এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার। দেন 5জন মাওলানাকে ডাকা হলো। ডাকা হলে ওনারা আসলেন। ওনারা এসে কোরআন তেলাওয়াত করে মানে খতম করে দোয়া টোয়া করে গেলেন। তারপরে আর কোনো প্রবলেম হয় নাই। বাট আমার বন্ধু রাসেল ও বলল যে এখনো রাতের বেলা যখন ও একা থাকে তখন মনে হয় যে আশেপাশে কাউ ফিল করে কেউ ওর আশেপাশে আসে। এখনো এখনো স্টিল এখনো আমাকে গত পরশু দিনে বলছে এই ঘটনাটা। এখনো ফিল করে ওর আশেপাশে কেউ আসে এবং ওকে কিছু বলতে চায়। বাট এটা কোনো প্রুফ নাই রাসেল, এটা কোনো প্রুফ নাই। বাট এটা বলে যে আমি ফিল করি সেটা। আর যে ঘটনা শেষ যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে যে কেস করা হয়েছিল থানার মধ্যে। থানা থেকে এসপি সাহেব এমন রিপোর্ট করেছেন যে যেই পুকুরে পপির ডুবানো লাশ পাওয়া গেছে সেই পুকুরটা ওই ছেলেদের বাড়ির পুকুর, যে ছেলের সাথে পপির অ্যাফেয়ার ছিল প্লাস চলে গেছিল। আচ্ছা। This track was downloaded from FusionBD.com. তার মানে এটা হয়তো হতে পারে এরকম যে খুনের কোনো ঘটনা। হ্যাঁ, এখন উনি এরকম বৃত্তান্ত দিচ্ছেন যে ওই ছেলের বাড়ির পুকুর সেটা, এবং পপির লাশ পাওয়া যাওয়ার 4-5 দিন আগে থেকে তাদের ঘরের দরজা বন্ধ, তালা দেওয়া, আজও পর্যন্ত সেই তালা আর খোলা হয়নি। এসপি সাহেব বললেন যে এটা তো বর্ডারের কাছে এরিয়া, আমরা সন্দেহ করছি যে ওনারা ইন্ডিয়া চলে গেছে। আচ্ছা। আর সেই কেসটা কিন্তু রাসেল ভাই এখনো আছে। ওকে। তার মানে আমি বুঝতেই পারছি আপনি এগুলো বলছেন, ঘটনাটা ঘটেছে, এটা সত্যতা প্রমাণ করার জন্য। ঠিক আছে, এবং থ্যাংক ইউ, আপনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, তারপরে আমাদের সাথে এতক্ষণ ধরে একটা চমৎকার ঘটনা শেয়ার করলেন। আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। মিতুল আমাদের SMS করেছেন তেজগাঁও থেকে, এবং তিনি আমাদের তেজগাঁও কলেজ থেকে SMS করেছেন, লিখেছেন ভাইয়া আমরা ফ্রেন্ডরা ছাদে বসে শুনছি ভূত FM, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আমার নাম মনির হোসেন খোকন, আমি পণ্ডিত গ্রাম নাটোর থেকে বলছি, এবং তিনি ক্লাস 9-এ পড়েন, একা ঘরে শুয়ে ভূত FM শুনছেন, অনেক সাহসী বোঝা যাচ্ছে। অর্চি মিরপুর থেকে লিখেছেন যে একটা SMS ও পড়ল না, আপনার SMS পড়ে ফেলেছি। মান্নান আমাদের লিখেছেন মান্নান বাহাদুর বাবুল ধানমন্ডি থেকে তার SMS করেছেন আমাদেরকে, এবং তিনি বলছেন যে আমি আর কতবার SMS করলে আপনি আমার SMS পড়বেন। আপনি মনে হয় উত্তর পেয়ে গেছেন, আপনাকে SMS আমি মানে অনেক আগেই আপনার পাঠানো SMS-টা আমি পড়ে ফেললাম। রনি চিটাং থেকে লিখেছেন ভাইয়া আমি আর বৃষ্টি সানি একসাথে ভূত FM শুনছি। আশরাফ লিখেছেন যে লাশটা যদি এতই বিকৃত ছিল তাহলে যে চেহারা বোঝা যায় না, কিন্তু তিল দেখলো কিভাবে? ওকে, সো আমি ঘটনাটা আমি আগে একবার শুনেছি, এবং যখন শুনেছিলাম তখন দেখলাম যে লাশটা বিকৃত হলে আপনার কি মনে হয় যে চোখ, নাক, মুখ এগুলো মানে কিছু অংশ বিকৃত হলে তো চেনার জন্য যথেষ্ট হওয়ার কথা, কিন্তু তিলটা তো যে কোনো একটা অংশে থাকতে পারে, এবং সেখানে চেহারা দেখে চেনা যায় নাই বলেই কিন্তু এরকম কোন চিহ্ন খোঁজার প্রয়োজন হয়েছিল। কিন্তু উইশ ইউ অল দ্য বেস্ট। আপনি পুলিশ ডিপার্টমেন্টে এবং আপনি যদি মানে কি বলবো গোয়েন্দা বিভাগে কাজ করতে চান, খুব ভালো করবেন। বড় হয়ে এরকম কোন একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন। কিন্তু আমার খুব ভালো লাগলো আপনার জন্য, আমার সব শুভকামনা থাকলো। আকাশ লিখেছেন, আকাশ ঘোষ আশুলিয়া থেকে, আই লাভ ভূত FM। রুবেল আমাদেরকে কোনাবাড়ি গাজীপুর থেকে SMS করেছেন। টাকলা ভূত আমাদের SMS করেছেন ফ্রম কেরানীগঞ্জ। থ্যাঙ্কস জানিয়েছেন আমাদের আজকের এই গেস্টকে ফর হিজ অসাম স্টোরি। রেহান আদাবর থেকে আমাদের SMS করেছেন। হৃদয় খান আমাদেরকে আজকে তিনি বলছেন যে নতুন আমাদের সাথে জয়েন করেছেন, ওয়েলকাম টু ভূত FM। আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কিছু এখানে বেশ কিছু লিসনার রয়েছেন আমাদের যারা সত্যিই ভূত FM এর সঙ্গে রয়েছেন ভয় পাওয়ার জন্য। কিছু লিসনার রয়েছেন যারা দেখছেন যে দেখি জিনিসটা
আসলে কি বলে এরা, এটা সত্যি না মিথ্যা, যদি সত্যি প্রমাণ করতে পারি তাহলে জাস্ট, যদি সত্যি হয় তাহলে তো খুব ভালো কথা, মিথ্যা কিনা দেখি। তো যদি আপনি মনে করে থাকেন যে মিথ্যা, তাহলে আপনার পক্ষে এই ভূত এফএমের মজা পাওয়াটা খুব মুশকিল। আমি সবসময় বলি যে আমরা চেষ্টা করি যে সেই সমস্ত গেস্টদের আনতে যারা সবসময় তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো বা তাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেন। বাট আপনারা যখন জেনে শুনেও কিন্তু আপনারা যখন কোনো হরর মুভি দেখেন তখন জানেনই যে এটা একটা বানানো গল্প, তারপরেও সেই সিরিজটা দেখে অনেক মজা পান বা সেই ডিভিডিটা দেখে অনেক এনজয় করেন, তখন মনে থাকে না যেটা সত্যি না মিথ্যা। এনিওয়েজ, নো প্রবলেম, আমাদের কাছে আরো বেশ কিছু ঘটনা রয়েছে। যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদেরকে ইমেল করুন, লিখে ফেলুন bhutfm@radiofurti.fm। আমাদের যারা SMS করতে চান তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের SMS করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। পক্ষে কথা বলতেই হবে, কারণ যারা আমাদের ঘটনা পাঠাচ্ছেন এবং যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা অনেক কষ্ট করে, তাদের আসলে কোনো দরকার নেই, তারপরে তারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক কষ্ট করে তারা ঘটনা পাঠান, সুতরাং তাদের পক্ষে আমাকে বলতেই হবে। তো আমরা পরবর্তীতে আরো কিছু SMS এ যাবো এবং পরবর্তী ঘটনা যাবো, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, কারণ মাসুম হাতে দেখিয়েছে এখানে আমার কোনো দোষ নেই। স্টে ইন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনি যদি আমাদের SMS পাঠাতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং এখানে আমাদের একজন লয়ার উপস্থিত আছেন, রাইট? এবং যুক্তি তর্ক সবকিছু ছাড়া যে কোনো জিনিসকে কি বলবো, যে তিনি সত্যি বলে মেনে নেন না বা মিথ্যা বলেও মেনে নেন না, তেমনই একজন মানুষ। তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে এরকম প্যারানরমাল কিছু ঘটনা শোনানোর জন্য। সো তার কাছে আমরা চলে যাই, আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো লিসনার্স, আমি সাবরিন সুলতানা বন্যা, এসেছি ঢাকার মগবাজার মধুবাগ থেকে। ওকে। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা অ্যাকচুয়ালি আমার গ্রামের বাড়ির ঘটনা। আমার গ্রাম কুষ্টিয়া জেলার কোন একটা গ্রামে। আচ্ছা। তো ঘটনাটা ঘটেছে আমার কাজিনের ফ্রেন্ডের সাথে। তো আমার কাজিন, ওর নাম বর্ষা, আর ওর যে ফ্রেন্ডটা ওর নাম হচ্ছে রেখা। তো রেখা আর আমাদের বাড়ি পাশাপাশি। আচ্ছা। তো তখন ওরা ক্লাস 4 পাস করে 5-এ মাত্র উঠেছে। তো ওই সময়টা ছিল জানুয়ারি, নতুন ক্লাস। তো ওরা একটা টিচারের কাছে পড়তো, খুব সকালে, সকাল 6টার সময় পড়তে যেত। তো একদিন সকালে, শীতকাল, বাইরে অন্ধকারই আছে, তো রেখা শুয়েই ছিল, শুনলো যে বর্ষা বাইরে থেকে ডাকছে। তো ভেবেছে হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি উঠে বই খাতা নিয়ে বের হয়ে গেছে। তো দেখলো যে বর্ষা ওকে ডেকে গেট দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। তো পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বের হলো। তো বর্ষার পেছন পেছন যাচ্ছে, বর্ষা আগে, রেখা পেছনে। অনেক তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করেও সে বর্ষার নাগাল পাচ্ছে না, বর্ষা আগে আগেই হন করে হেঁটে চলে যাচ্ছে। তো ওরা যে টিচারের বাসায় যায় সেটা খুব বেশি একটা দূরে না, 10 মিনিট বা 15 মিনিট গেলেই টিচারের বাসা পৌঁছে যায়। তো অনেকক্ষণ হাঁটার পরেও রেখা খেয়াল করলো যে টিচারের বাসায় আসেনি, প্লাস ও দেখলো যে ওরা অন্য একটা রাস্তায় চলে এসেছে হাঁটতে হাঁটতে। আচ্ছা। তো যেই রাস্তা দিয়ে এসেছে ওই রাস্তার আরেকটু সামনে গেলেই একটা বাগানটার নাম হচ্ছে মদ্দা বাগান বলা হয়। আচ্ছা। তো ওই বাগান নিয়ে অনেক উল্টাপাল্টা ঘটনা বা প্যারানরমাল অনেক ঘটনা শোনা যায়। তো এটা দেখেও ভয় পেয়ে যায় যে সামনে আমরা কোন রাস্তায় চলে আসলাম, ছোট মানুষ। তো ও বর্ষাকে ডাকতে যায় যে আমরা তো ভুল রাস্তায় চলে এসেছি। তো ও যখন সামনে বর্ষাকে ডাকতে গেল, ও খেয়াল করলো যে বর্ষার কোমর থেকে উপর পর্যন্ত আছে, কিন্তু কোমরের নিচ থেকে অর্থাৎ পা নেই। আচ্ছা। তো জাস্ট কোমর পর্যন্ত আছে মানুষটা, নিচে আর কি ফ্রক পরা, তো ফ্রকের নিচে পা নেই। আচ্ছা। তো এটা দেখে ও স্বাভাবিকভাবে খুব ভয় পেয়ে যায় এবং ওই জায়গার উপরেই সে ফেইন্ট হয়ে যায়। তো তারপরে হয়তো আলো ফোটার পরে গাছি যে রস সংগ্রহ করে এরকম একজন লোক এসে দেখে যে একটা মেয়ে পড়ে আছে। তো সে ওকে আর কি জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তো জ্ঞান ফেরার পরে অনেকক্ষণ পরে সে আর কি বলে যে এরকম
পড়তে যাচ্ছিল, মানে ঘটনাটা খুলে বলে, এবং তাকে পরে বাসায় পৌঁছে দিয়ে যায় সেই গাছি আচ্ছা। লোকটা। আচ্ছা তো আর যেটা সবচেয়ে অবাক ব্যাপার, বর্ষা ওই সময় ঢাকায় ছিল, সে বাড়িতে ছিলই না, আমাদের বাসায় ছিল। আচ্ছা এবং রেখা সেটা জানতো যে বর্ষা এখানে নেই, সে কয়েকদিন একা একাই পড়তে গেছে। হুম। কিন্তু যখন বর্ষা ওকে ডেকেছে তখন ওর মাথাতেও আসে নাই যে বর্ষা গ্রামে নেই। হুম। তারপরেও সে গিয়েছিল। তারপরেও সে পেছন পেছন চলে গিয়েছিল। ওকে, থ্যাংক এটাই ইউ ছিল সো ঘটনা। মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমার কাছে বেশ কিছু SMS অলরেডি চলে এসেছে। আমাকে মুরব্বী ফয়সাল লিখেছেন জটিল লাগছে তার ঘটনা আজকের। বাঁধন, দোয়েল, পাপ্পু, সাগর, জয়েস, তারা সবাই একসঙ্গে আমাদের সাথে আছেন এবং তারা লালমাটিয়া থেকে সবাই একসাথে ছাদে পার্টিতে বসে ভূত FM শুনছেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। প্রভাত ঢাকা থেকে লিখেছেন যে আমি নতুন জয়েন করেছি, ওয়েলকাম টু ভূত FM, এবং আশা করছি যে রেগুলার আপনাকে পেয়ে যাবো এখন থেকে। বুশরা আমাদের SMS করেছেন ফ্রম ময়মনসিং, তিনি লিখেছেন যে টুডে ইজ মাই বার্থডে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার হ্যাপি বার্থডে টু ইউ, এবং আশা করছি যে আপনার 9840 মাধ্যমে আপনি আমাদের কেক পাঠিয়ে দিবেন। মিনহাজ লিখেছেন নাজিরা বাজার থেকে যে সালাম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। শরীফ আমাদের নোয়াখালী থেকে লিখেছেন যে আমার SMS আপনি পড়েন, আমি বাসায় একা, ভয় লাগছে। কি বলেন, এতগুলো আমরা ভূত FM যারা শুনছি সবাই আপনার সঙ্গে রয়েছি, সো আপনার ভয়ের একেবারেই কোনো কারণ নেই। রিজভি আমাদের চিটাগং ময়মনসিং থেকে লিখেছেন যে আমি এবং আমার ওয়াইফ ফারজানার এক্সাম, তবু আমরা একসাথে ভূত FM শুনছি, জটিল ভয় লাগছে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। তৃষ্ণা আমাদের লিখেছেন ভাইয়া আমি আমার ফ্রেন্ড কনার সাথে লাইট অফ করে ভূত FM শুনছি। ওকে, সো আমাদের আরো বেশ কিছু ঘটনা কিন্তু রয়েছে। স্ট্রেঞ্জ বয় লিখেছেন কুতুবখালী থেকে যে তিনি বলছেন যে কি কাহিনী বললেন, আমার তো প্রচন্ড ভয় করছে। বাবু আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন রাসেল ভাই অনেক 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 ভয় পাই, তবুও ভূত FM শুনছি না। আসলেই আপনার পরিচিত কাউকে যদি আপনি হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভেঙে উঠে দেখেন ঘরের মধ্যে যে আপনার বাড়িরই কোনো মেম্বার সে আপনাকে এসে ডাকছে যে সকাল হয়ে গেছে ওঠো, আর তাকে যদি দেখেন যে সে তার পুরো শরীরটাই আছে, শুধুমাত্র দুটো পা নেই, আপনি নিজেও কিন্তু চমকে উঠবেন। তো এটা খুব স্বাভাবিক ভয় পাওয়া। ওয়ালিউল্লাহ আমাদের লিখেছেন যে তিনি আমার সাথে জয়েন করতে চান ভূত FM এ। তাহলে আপনাকে যেটা করতে হবে, ভূত FM@radiofurti.fm, এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিতে হবে। শুধু নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, শুধু নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে প্লিজ কেউ অনুরোধ করবেন না, প্লিজ কল মি। আপনার ঘটনা যদি মানে সিলেক্টেড হয় দেন আমরা অবশ্যই আপনাকে কল করবো। টুইঙ্কল অ্যান্ড মুন ফ্রম ভৈরব আমাদের SMS করেছেন, লিখেছেন ভাইয়া তোমার স্টোরি, আচ্ছা মানে যে স্টোরিগুলো আজকে হচ্ছে সেগুলো ভালো লাগছে, এবং আমাকে SMS করেছেন রাসেল জামান। তিনি বলছেন যে আচ্ছা এই টাইপের স্মেল অনেক ভয়ঙ্কর। হ্যাঁ সত্যিই তাই, আপনি যদি হঠাৎ করে লাশ পচা গন্ধ পান বা এরকম ধরনের কোনো ঘটনা ঘটে যে আপনি কোনো একটা লাশ পচা গন্ধ পাচ্ছেন, আমি অবশ্য গন্ধটার সাথে মোটেও পরিচিত নই, কিন্তু আমার যেটা মনে হয় যে যদি কোনোদিন পেয়ে যাই তাহলে হয়তো বুঝবো যে এই গন্ধটা আমার পরিচিত না, হয়তো এটা এরকম ধরনের কোনো ঘটনা, এরকম ধরনের কোনো কিছুর গন্ধ হতে পারে। আসিফ আমাদের SMS করেছেন, তিনি ক্লাস 9-এ পড়েন, একা শুনছেন, তারপর অনেক সাহসী, বুঝতে পারছি পড়াশোনা নেই আপনার, কালকে সকালে পড়তে হবে কিন্তু। আমাকে হচ্ছে কঙ্কন SMS করেছেন আমাকে সুবর্ণা SMS করেছেন আমাকে, দেখতে পাচ্ছি কামরান সহ আরো অনেকে। যাই হোক, আমরা আমাদের থার্ড গেস্টের কাছে যাব, এবং থার্ড গেস্ট ঢাকা থেকে না, তিনি এসেছেন সুদূর সিলেট থেকে, এবং সিলেট থেকে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন, এই জন্য তাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে ঢাকায় আসার জন্য, এবং রাজি হয়েছেন এত কষ্ট করে। আজকেই তিনি ঢাকায় এসেছেন এবং আমাদের মাঝে আছেন। আমাকে বলছিলেন যে একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় কিনা, আমি সেখানেও তাকে সেই ব্যবস্থাটাও করে দিতে পারিনি। সো আই এম রিয়েলি সরি, বাট এখন আমরা তার ঘটনা শুনবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন। হাই লিসনার্স, আমি মহসিন, আমি সিলেট থেকে এসেছি। থ্যাঙ্কস আসলে ভাই আপনাকে। ইউ আর মোস্ট ওয়েলকাম। স্টোরি শুরু করি। জি প্লিজ। স্টোরিটা বেসিক্যালি আমার এক ফ্রেন্ডের, ও সিলেটেই থাকে। একবার ওর ফ্যামিলি নিয়ে ওর খালার বাসা ঢাকায় যেতে চাচ্ছিল, তো ওদের নিজস্ব প্রাইভেট গাড়ি আছে। তো ওরা একদিন রাত 12টার দিকে রওনা দেয়। তো রাত 2টোর দিকে, প্রায় 2টো বাজে, তখন তারা একটা হোটেলের সামনে আসে। তারা সবাই নামে হোটেল থেকে, গাড়ি থেকে নামার পর সবাই খাওয়া দাওয়া করে ফ্রেশ হতে যায়। ড্রাইভারকে বলে যায় যে তুমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ফোন দিলে চলে এসো। ড্রাইভার বললো যে ঠিক আছে, আপনার ফোন দিয়ে আমি চলে আসবো। তো সবাই ফ্রেশ হওয়ার পর ড্রাইভারকে ফোন দিল। তো ড্রাইভার
বললো যে ঠিক আছে আমি আসতেছি, আপনারা দাঁড়ান। হুম হুম। তো এরকম করে 10 মিনিট 15 মিনিট প্রায় আধা ঘন্টা চলে যায়, ড্রাইভার আসে না। আচ্ছা। তো বেশ কিছুক্ষণ পর ড্রাইভার আসে। তো আসার পরে ড্রাইভারকে একটু অন্যরকম দেখাচ্ছিল। তো সবাই বলে যে কি তো সমস্যা, বলছে না কোনো সমস্যা না, চলেন। তো গাড়ি স্টার্ট দিল। তো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, স্বাভাবিক যে গতি ওই গতি না, আস্তে আস্তে চালাচ্ছে। তো সবাই বলে যে এত আস্তে চালাচ্ছ কেন, এভাবে গাড়ি চালাতে অনেক সময় লাগবে তোমার। তো কিছু বলছে না, কোনো কথাই বলছে না, ও নিজের মতো করে গাড়ি চালিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে দেখা গেল যে একটা খুব জোরে একটা ধাক্কায় গাড়িটা থেমে গেল, হুম। আর খুব জোরে একটা শব্দ হলো। তো সবাই কৌতূহলে বাইরে তাকালো, দেখলো যে বাইরে গাড়ির সামনেই বিরাট লাশের স্তূপ। তো সবাই লাশের স্তূপ। তো সবাই কৌতূহলে গাড়ি থেকে নামলো, কিন্তু নেমে যারা দেখলো যে চারিদিক ফাঁকা, গাড়ির সামনেও কিছু নেই। তো এখানে সবাই নামলো কিন্তু ড্রাইভার নামেনি, সে গাড়িতেই উঠছিল। তারপর আবার সবাই আসলো গাড়িতে, ড্রাইভার আবার গাড়ি স্টার্ট নেয়, কিন্তু এবার খুব জোরে গাড়ি চালাতে লাগলো, 120-140, মানে আরো গাড়ি চালানো, জোরে গাড়ি চালাতে। সবাই বলে যে এত জোরে গাড়ি চালাচ্ছ কেন, কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। কিন্তু এবার তার নিজের মতো চালাচ্ছে, কারো কথাই শুনছে না। তো তারপর যেটা হয় যে এখন সবাই দেখতে পায় যে গাড়ির সামনে সাদা কাপড় পরা কিছু লোক দৌড়াচ্ছে। সবাই ভাবলো যে গাড়িটা এত জোরে চলছে এবং ড্রাইভার তো গতি আরো বাড়িয়ে চলছে, কিন্তু সাদা কাপড় পরা লোক এর পরও দৌড়াচ্ছে, মানে গাড়ির চেয়ে এত গতি কিভাবে ওরা পেল, সবাই খুব অবাক হয়। তো সবাই ড্রাইভারকে বলে যে গাড়ি থামাও, আমরা ব্যাপারটা দেখি। ড্রাইভার কারোর কথাই শুনছে না, ও গাড়ি চালিয়ে যাচ্ছে। তো এভাবে বেশ কিছুক্ষণ চলার পর, আধা ঘন্টা পরে এভাবে দৌড়াচ্ছেই। তারপরে হঠাৎ করে গাড়ির পেছনের জায়গাটা পাঞ্চার হয়ে যায়। তো তারা একটা হোটেলের প্রায় কাছাকাছি জায়গাটা পাঞ্চার হয়। তো সবাই গাড়ি থেকে নামে, নামার পরে কোন রকমের ঠেলে হোটেলের সামনে নেয়। নেওয়ার পরে এখন ড্রাইভার বলে যে ঠিক আছে আপনারা একটু দাঁড়ান, আমি একটু আসি, এই কথা বলে সে চলে যায়। তো এরপর যখন সে আসে আসে প্রায় আধা ঘন্টা পরেই সে আসে। আসার পরে সবাই বলে যে কি ব্যাপার, তুমি বললা যে আসতেছো, এত দেরি করলা কেন? ও বলে যে আমি দেরি করলাম কোথায়, আপনারা আমাকে ফোন দিলেন, দিয়ে বললেন যে 2 মিনিট পরে আসতেছেন, দিয়ে বলে যে আমি 2 মিনিট পরে আসবো, কিন্তু আমি এসে দেখি আপনারা গাড়ি নিয়ে নাই, আর এখন 2 ঘন্টা 3 ঘন্টা পরে আসছেন, এসে বলতেছেন আমি কোথায়। সবাই বলে যে তুমি তো আমাদের সাথে ছিলা, তো বলছে না আপনি তো আমার রেখে চলে গেছেন। তারপরে যেটা হয় যে সবাই বলে যে ঠিক আছে তুমি গাড়ির চাকাটা ঠিক করো। তো ঠিক করলো। হঠাৎ করে সবাই লক্ষ্য করলো যে এটা সেই হোটেল যেখানে তার প্রথমে নেমেছিল, মানে যেখান থেকে স্টার্ট করেছিল, যেখান থেকে হ্যাঁ start নেমেছিল এবং করেছিল। আবার স্টার্ট Right. করেছিল সেই হোটেলটাই। তো সবাই অবাক হয়। ততক্ষণে গাড়ির চাকাটাকে ঠিক করে একটু আলাপ করে নেয়, তখন এর মাঝখানে ফজরের আজান দিয়ে দেয়। তবে তারা রওনা হয়, মোটামুটি কোনো সমস্যা হয় না রাস্তায়। ফজরের আজান দেওয়ার পরে তারা যাত্রা শুরু করে এবং ঢাকায় ঠিক মতোই পৌঁছে। তো পৌঁছার পর যেটা হয় যে ওদের খালার বাসায় যাওয়ার পর খালা বলে যে তোমাদের তো ফোনে পাই না, তোমরা বললা যে 12 তারিখ রওনা দিবা, কিন্তু তোমাদের তো ফোন করে পাচ্ছি না, আজকে 14 তারিখ, তোমরা আজকে আসছো, কাহিনী কি? তোরা বললো যে আমরা তো 12 তারিখে রওনা দিছি 12টার দিকে, তো আজকে 14 তারিখ কিভাবে হয়? তো পরে সবকিছু দিয়ে গেলে দেখা গেল যে আসলে 14 তারিখ, কিন্তু মাঝখানে যে 2 দিন কোথায় গেল এটা তারা আসলে কেউই বুঝতে পারলো না। This track was downloaded from FusionBD.com. এই যে গল্প। এই হচ্ছে আপনার কাহিনী। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে সবার এই ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে এবং আমারও অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর সবচেয়ে বেশি থ্যাঙ্কস দেওয়া উচিত এই জন্য যে আপনি এত দূর থেকে এই পর্যন্ত এসেছেন। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যে এর পরবর্তীতেও যখন যদি নতুন কোনো ঘটনা পান তাহলে সেই ঘটনা নিয়ে আমাদের কাছে আসবেন। আমার কাছে বেশ কিছু SMS চলে এসছে অলরেডি, এবং আমাকে SMS করেছেন ডক্টর রফিক নাইম, এবং আমাকে SMS করেছেন ফারহানা চট্টগ্রাম থেকে, ভূত FM শুনছেন, মজা লাগছে, এবং আমাকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি অধরা, এছাড়াও আমাকে MD আতাউর SMS করেছেন, বোরহান SMS করেছেন এবং বলছেন যে মোটামুটি ভালো হচ্ছে, মার্ক 79% অনলি, আশা করি 100% হবে। 100%-এর জন্য মনে হয় আমরা সারা জীবন দৌড়াতে থাকবো। আমাদের কাছে মানে আপনি 100% দেওয়ার পরেও তারপরে বোধহয় আমরা 100%-এর জন্য দৌড়াতেই থাকবো, কিন্তু 100% যখন হয়ে যাবে তখন আসলে আর কোনো কিছু করার থাকবে না, নতুন কিছু। আমাকে ঢাকা থেকে
মেহেদি লিখেছেন যে রাসেল ভাই আচ্ছা তুমি আমার SMS পড়ো না, আমি আপনার SMS কিন্তু পড়ে ফেলেছি, দিস ইজ সেকেন্ড SMS এবং আমি সেকেন্ড SMSটা মাশাআল্লাহ পড়ে ফেলেছি। অল নিউ তমাল আমাকে লিখেছেন, পূজা তুর্য সবাই মিলে তারা একসাথে ভূত FM শুনছেন এবং আমাকে SMS পড়ছেন দেখতে পাচ্ছি রাজদীপ চট্টগ্রাম থেকে ভাইয়া, আচ্ছা তিনিও আমাদের সাথে রয়েছেন। নাদিম আমাদের SMS করেছেন এবং নাদিম এবং বৃষ্টি তারা একসাথে ভূত FM শুনছেন। সুজন, মিষ্টি, মিজান, জেসমিন সবাই একসাথে ভূত FM শুনছেন। সো আপনারা যারা শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এত রাত পর্যন্ত তারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা SMS পাঠাতে যাচ্ছেন নিয়মটি জানেন, তাদের জন্য বলি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। মৃদুল যাত্রাবাড়ি থেকে SMS করেছেন আমাদেরকে, তিনি বলছেন যে অনেকগুলো SMS পাঠিয়েছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি, তারপরেও পড়তে পারিনি আমি, আই এম রিয়েলি সরি। পারভেজ আমাদের SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ মীরা একসঙ্গে ভূত FM শুনছেন, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। নয়ন রাজশাহী থেকে SMS করেছেন, আলোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিজিৎ এনাম মেডিকেল কলেজে কাল টার্ম এক্সাম, তারপরেও তিনি ভূত FM শুনছেন। আপনার পরীক্ষা খারাপ হলে কিন্তু আমরা কোনোভাবেই দায়ী নই। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন নতুন সব ঘটনা নিয়ে। সো কোথাও যাবেন না, ঘুমিয়ে পড়বেন না, রেডিও ফুর্তির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরেই। Voot FM. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। একটা বিরতির পরে ফিরে এলাম আবারও, আমি রাসেল এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এর মধ্যেই নতুন আরো দুজন অতিথি আমাদেরকে জয়েন করেছেন, আর সেই সাথে আপনাদের নতুন অনেক অনেক SMS দেখতে পাচ্ছি এবং সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। তবে তার আগে বলি যে আজকের শোটা অনেকের কাছে ভালো লাগছে, অনেকে বলছেন যে আজকের এপিসোডটা চরম হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। তারপরেও আনফরচুনেটলি কেউ যদি আজকের এই এপিসোডটা মিস করে ফেলেন তাহলে এই এপিসোডটা আপনি আবারও শুনতে পারবেন এবং সেই জন্য আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনার কাছে চলে আসছে। যে এপিসোডটা আপনি মিস করেছেন বা যে এপিসোড আপনি আবারও শুনতে চান সেই এপিসোডটি আপনি আবারও শুনতে পারবেন তার মাধ্যমেই, এয়ারটেল এম রেডিওর মাধ্যমে। এবং সেই সাথে নাও লিসনার্স ক্যান গেট, আপনি এই যে কলার টিউনটা প্লে করা হচ্ছে, এই টিউনটা আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে এই ভূত FM টিউনটা আপনি সেট করতে পারবেন। সেই জন্য আপনি যেটা করতে হবে, ভূত FM এই টিউনটা আপনার মনে রাখতে হবে টিউনের কোডটা, এন্ড দ্য কোড ইজ 92125 and you can activate it by sending SMS. একটা SMS এর মাধ্যমে আপনি এটা অ্যাক্টিভেট করতে পারেন। সেই জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস দিয়ে আপনাকে কোডটা লিখতে হবে, কোডটা হচ্ছে 92125 এবং পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি সজল গুলশান থেকে লিখেছেন যে ভাই আমার কাছে অনেক ঘটনা আছে, অনেক ভয়ঙ্কর এবং অনেক এবং সেটা প্রমাণিত। আপনার জন্য সবচাইতে ভালো যে বুদ্ধিটা আমি দেই সেটা হচ্ছে যে আপনি আমাদের ইমেল করে দিন সেই ঘটনাগুলো এবং নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনি ইমেল করে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। আমি স্পেলিং বলে দিচ্ছি BHOOTFM @radioforti.fm। মিল্টন নরসিংদী থেকে SMS করেছেন, নরসিংদী দাসপাড়া থেকে, যে হাউ আর ইউ রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। এবং তিনি বলছেন যে আজকে তিনি তার SMS পড়া হয়নি এবং সেজন্য হয়তো একটু মন খারাপ করছেন, বা আই এম রিয়েলি সরি। এবং কি বলবো, যে তিনি বলেছেন যে আমি সব ভুলে গেলেও ভূত FM শুনতে ভুল করি না, আর আপনাদের জন্যই আমি সারা সপ্তাহ ধরে আপনাদের জন্য একটা ভূত FM এর সবচাইতে কিভাবে আপনাদের ভয় পাওয়ানো যায় সেই আয়োজন করি। সো আমার আসলে এখানে কিছু করার নেই, অনেকগুলো SMS মিস হয়ে যায়। এসকে রনি প্রতিদিনই শনি রাখড়া থেকে আমাদের SMS করেন প্রতি ভূত FM এবং তিনি
আমাদের লিখেছেন একটু মন খারাপ তার, আইপিএল সাকিব এবং তামিম, আজকে তামিম খেলেননি, কালকে সাকিব খেলেননি, এই জন্য মন খারাপ। আমার মনে হয় যে নেক্সট টাইম তারা ভালো মানে তারা নিশ্চয়ই ইনক্লুড করবেন দুজনকে, যদিও তামিমের টিম আজকে জিতেছে এবং সাকিবের টিম কালকে হেরে গেছে। আমি সাকিবের জন্য কালকে ওয়েট করেছিলাম, আজকে তামিমের জন্য ওয়েট করেছি, বাট সেরকম কিছু ঘটলো না। যাই হোক, দেখা যাক কি হয়। আমাকে এছাড়াও SMS করেছেন সোহেল এবং লিটন মিরপুর থেকে। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি 3 ইডিয়টস, হেলাল, মামুন এবং রাজীব, তারা SMS করেছেন পাবনা থেকে, তারা তিনজন একসাথে ভূত FM শুনছেন। এছাড়াও আমাকে SMS করেছেন শর্মী ঢাকা থেকে এবং আমাদেরকে SMS করেছেন হায়দার আব্বাস, তিনি SMS করেছেন ধানমন্ডি থেকে। এছাড়াও দীপু আমাদের SMS করেছেন নাসির ঢাকা থেকে। SMS করেছেন আমাদেরকে MD ইয়াসিন, তিনি SMS করেছেন আমাদেরকে, আচ্ছা নামটা আমি বুঝতে পারলাম যে কোন জায়গার নাম লিখেছেন এটা। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি লাইফ ভূত, তিনি আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি প্রিন্স সহ আরো অনেকে। তো যাই হোক, যারা SMS পাঠাননি এখনো বা SMS পাঠাতে যাচ্ছেন তাদেরকে বলি যে SMS পাঠানোর নিয়মটি হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকে একজন স্টুডিওতে উপস্থিত হতে পারেনি, তার নাম আশফিয়া। তিনি আমাদের একটা ইমেইল করেছেন একটা ঘটনা, সেই ঘটনাটা আমি যাচ্ছি, সেই ঘটনাটা আমি পড়ে শোনাতে চাই আপনাদেরকে। আশফিয়া লিখছেন, আমি যে ঘটনাগুলো লিখছি এগুলো আমার বাসায় ঘটে যাওয়া ঘটনা। আমরা এই বাসায় 2 বছর আগে আসি। বাসায় আসার কিছুদিন পর থেকে আমরা বুঝতে পারি এই বাসায় জিন বা অন্য কিছু আছে। আমাদের বাসায় আগে যারা ছিল তারা প্রত্যেকটা রুমে বিভিন্ন দোয়া লাগিয়ে রেখেছিল, এমনকি দরজার পেছনের দেয়ালে পেন্সিল দিয়ে অ্যারাবিকে সূরা লেখা ছিল, যা আমাদের কাছে একটু আজবই লেগেছিল। কিছুদিন পর আমার ভাবি রুমে একটি কালো ছায়া দেখতে পায়। পরের দিন ওই রুমে কেউ থাকে না, ভাইয়া ভাবি ঢাকার বাইরে গিয়েছিল। আমি ঠিক রাত 12টা হবে তখন ওই রুমে যে চিন্তা করছি যে আসলেই কি এখানে কিছু আছে। হঠাৎ আমার সামনে দিয়ে 2টা পা, জাস্ট 2টা পা হাঁটু পর্যন্ত লাফ দিয়ে দিয়ে আমার সামনে দিয়ে চলে গেল। মানুষের পায়ের মতো দেখতে ছিল সেই পাগুলো। সো আমি যারা শুনছেন তাদেরকেও বলবো যে এই মুহূর্তে আপনারা এরকম ঘরের মধ্যে যদি কোনো কিছু আবিষ্কার করেন তাহলে একেবারে ঘাবড়ে যাবেন না, কারণ এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার জানার পরে আপনি এরকম ভুল কিছু দেখে ফেলতে পারেন। এরপর থেকে শুরু হয় কাহিনী। অনেক রাতে দেখতাম রান্নাঘরে কেউ রান্না করছে, কাছাকাছি গেলে কিছু নেই। রান্নাঘরে জীবন্ত মাছ রাখলে অনেক বিকট আওয়াজ হতো। এক পাতিল কাঁচা মাংস রাখলে অর্ধেক গায়েব হয়ে যায়। সকাল 10টার পর ওই রুমে অনেক আজব আওয়াজ হয় এবং পাটা দিয়ে বাটাবাটির আওয়াজ পাওয়া যায়। আওয়াজ বন্ধ হলে ওইখানে অসংখ্য সাদা মোমের গুঁড়া পাওয়া যায়। কিন্তু আমাদের বাসায় কোনো মোমের গুঁড়া যে মুহূর্তে পাওয়া গিয়েছিল সেই মুহূর্তে ছিল না। প্রায় রাতে আমি আমার হাতে লোমশ কিছুর স্পর্শ অনুভব করি, যা অনেকটাই গরম কিছু, আশেপাশে কিছু দেখি না, গরম একটা স্পর্শ, কিন্তু আশেপাশে কিছুই দেখেন না। এসব ঘটনা ওই বাসায় ওঠার 3-4 মাসের মধ্যে ঘটে। কিছুদিন পর আমার ভাই রাতের স্বপ্নে দেখে 2টা জিন ওর হাত টেনে বিছানা থেকে নামিয়ে ওর রুমের দরজার সামনে নিয়ে আসে এবং বলে ওরা 3জন জিন এই বাসার পেছনের বারান্দায় থাকে এবং ওরা আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু এরা চায় না আমরা কোনো মিলাদ বা অন্য কিছু করি। এরপর আমার ভাই ঘুম থেকে উঠে দেখে ও ওর রুমের দরজার কাছেই পড়ে আছে। এটা শুনে ওই দিন আমরা চিন্তা করি যে এই বাসায় আসছি 4 মাস, কিন্তু কেউ কখনো বারান্দায় যে আমরা বসিনি বা ওই বারান্দায় আমাদের কখনো ইউজ করা হয়নি। কেন জানি ওই বারান্দায় আমাদের শান্তি লাগতো না। আরো অনেক কিছু এখনো ঘটছে
এবং বাসাটা আমরা ছেড়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে সবার সাথে আমার এই ঘটনাটা শেয়ার করবেন। আমি শেয়ার করে ফেললাম। থ্যাংক ইউ আমাদের কষ্ট করে এই ঘটনাটা পাঠানোর জন্য। এর মধ্যে বেশ কিছু SMS দেখতে পাচ্ছি। মনিকা আমাদের ঢাকা মোহাম্মদপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে প্রতিবার আমি অনেক SMS করি কিন্তু আমার কখনো পড়া হয় না। আজকে আপনার প্রথম SMS পড়া হয়ে গেছে। সম্পদ আমাদের SMS করেছেন ওয়ারি ঢাকা থেকে এবং তিনি বলছেন যে তিনি এবং তার গার্লফ্রেন্ড তারা মনে হয় এখন শুনছেন সেরকম কিছু বোঝানোর চেষ্টা করেছেন। খান আমাদের SMS করেছেন। মাহমুদ ময়মন সিং থেকে SMS করেছেন, তিনি নিউলি ম্যারিড, নতুন বউকে নিয়ে ভূত FM শুনছেন। বাহ, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদেরকে ওকরুল নোয়াখালী থেকে SMS করেছেন। আমাদেরকে সুমন নিউ মার্কেট থেকে SMS করেছেন, ভূত FM শুনছেন অনেক দিন, বাট এটা তার প্রথম এসএমএসটা আমি পড়ে ফেলেছি। থ্যাংক ইউ। থান্ডার বয় আমাদের SMS করেছেন, থান্ডার বয় অভি, এবং তিনি ভূত FM এর নাম তিনি ভূত FM এর নাম পেতনি FM করতে হবে কেন ভাই, এটা সমস্যা কি? আর এছাড়াও আমাদের আরো অনেকেই, তন্ময় খুলনা থেকে SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি রায়হান মিরপুর থেকে, রাফসান আমাদের SMS করেছেন, মুন আমাদের SMS করেছেন পটুয়াখালী থেকে। যাই হোক, যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHYUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। এছাড়াও আমাদের ভূত FM এর একটা ইমেল অ্যাড্রেস রয়েছে যেখানে আপনারা আপনাদের ঘটনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠিয়ে দিতে পারেন এবং আপনাদের ঘটনা যদি সত্যিই সেরকম ভালো হয় তাহলে ডেফিনেটলি আপনি কল পাবেন এবং আজকের অতিথিদের মতো আপনিও আমাদের এখানে এসে আপনার ঘটনা শেয়ার করতে পারবেন। সেই অ্যাড্রেসটি হচ্ছে boothfm@radiofurti.fm। চলে যাব ঘটনায়। আমাদের প্রথম গেস্ট যিনি ছিলেন তার কাছে আবারও যাচ্ছি নতুন একটা ঘটনা শোনার জন্য। আপনার ঘটনা বলুন। হ্যালো লিসেনার্স, দিস ইজ শামীম এগেইন। আচ্ছা রাসেল ভাই, এখন যে আমি ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে বাইরে ঘটা, KSA তে, কিংডম অফ সৌদি আরবিয়াতে। আচ্ছা, ওখানে আমার জবটা হচ্ছে দাম্মাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কিং ফাহাদ দাম্মাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওখানে আমি ট্যাক্সি ডিপার্টমেন্টে আছি। আচ্ছা। তো একদিন রাতে কি হয়েছে, তো আমাদেরকে বলা হলো যে আজকে ফ্লাইট ডিলে আছে, সো তোমরা একটু ওয়েট করো রাতে বেলা। আচ্ছা। তো রাত্রে অলরেডি 2টা বেজে গেছে, তো ভাবলাম যে একটু কাজ হওয়া যাক, মানে চিত হওয়া যাক, একটু রেস্ট নেবেন। হ্যাঁ, একটু রেস্ট নিয়ে নিই। আচ্ছা। তো আমার সিটটা একটু নামিয়ে একটু চোখ বন্ধ করলাম, তো একটু তন্দ্রার মতো এসেছিল আর কি। এমন হঠাৎ করে যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে পুরো গাড়িটা 3টা ঝাঁকুনি দেওয়া হলো। ঝাঁকুনি মানে বলতে গেলে, বুঝাইতে গেলে এভাবে বলতে হয় যে যদি গাড়িটাকেও পিছনে থেকে ক্যারান লাগিয়ে উপরে থেকে ঝাঁকানো হয়, উপরের নিচে, ঠিক এইভাবে আর কি। তো 3টা ঝাঁকি খাওয়ার পরে হঠাৎ করে মানে আমি স্তম্ভ হয়ে গেলাম আর কি। তো তাড়াতাড়ি করে উঠলাম, উঠে গাড়ি থেকে নামলাম, নেমে তারপরে চারিদিকে তাকালাম, কোনো মানুষজন দেখতে পেলাম। তো ব্যাপারটা আসলে কি হয়েছে বোঝার চেষ্টা করছিলাম। তো তাড়াতাড়ি আর কি কাউকে কিছু না বলে গাড়িতে ঢুকে মানে ছোটা কালাম যা পারতাম আর কি পরে নিজের মানে সেফটি করা যা লাগে আর কি করার চেষ্টা করলাম। যাই হোক, তারপরে ওই ঘটনাটা তার পরের দিন আমার যে ফ্রেন্ড ছিল, তাদের ড্রাইভার যারা ছিল তাদের আমার কোম্পানির, তাদের সবার সাথে শেয়ার করলাম যে এমন ঘটনা আমার কালকে রাত্রে আমার সাথে এমন হয়েছে। আচ্ছা। দেন তারা আমাকে একটা ঘটনা বললো যে তোমার গাড়িটা যেখানে ছিল ওইখান থেকে একটা ঘটনা ঘটে গেছে দীর্ঘ তুমি আসার 4-5 বছর আগে। আচ্ছা। যেমন রাতের বেলা একজন পাকিস্তানি ড্রাইভার ওই জায়গাতেই গাড়ি রেখে রেস্ট করছিল। তো হঠাৎ করে দুজন সৌদিয়ান বেশে আর কি, লম্বা তোপ পরে এসে ওরা গাড়িতে বসে বলছে যে চলো। তো ড্রাইভার ভাবলো হয়তো বা যে প্যাসেঞ্জার চলে আসছে, ওকে আমি তাহলে যাই, ড্রাইভ করি। তো ড্রাইভ করে কিছু দূর যাওয়ার পরে 40-45 কিলোমিটার যাওয়ার পরে তো হঠাৎ করে ডান পাশে যে বসা ছিল, কারণ ওখানে আমরা বাম পাশে ড্রাইভ করি, তো ডান পাশে যে বসা ছিল সৌদিয়ান, তার দিকে তাকিয়ে হঠাৎ করে একটা জিনিস নোটিস করলো। সেটা হচ্ছে যে উনি নিজের জিহ্বাটা বের করে লম্বা করে পেট পর্যন্ত, নাভি পর্যন্ত নিয়ে আসছে এবং উপরে করছে, মানে একবার ওঠানামা করছে, নিচে নাভি পর্যন্ত ছাড়ছে তারপর আবার ভিতরে নিচ্ছে।
তো এই ব্যাপারটা দেখে সে একটু মানে ভয় পেয়ে গেল, এটা কি আবার। তো উনি ভয় পেয়ে ভাবলো যে আরেকজন পিছনে আছে, তো ওনার সাথে ব্যাপারটা বলি আর কি। তো ওনাদের যে ডিসকাস হচ্ছিল সেটা কিন্তু আরবিতে। তো উনি পিছনের মানুষকে বললো যে দেখো তো এটা কি হচ্ছে, সামনের জন সে কি করছে। তো এটা বলার পরে পিছনের জন বললো যে ও কি করছে, বললো যে ও জিব্বাটা এমন ভাবে করছে। বললো যে ঠিক আছে, ওরটা না, তুমি আমারটা দেখো, তুমি আমারটা দেখো আমি কি করি। দেন ড্রাইভার পিছনে তাকানোর পর যেটা দেখলো সেটা আসলে কোনো মানুষ হলে সহ্য করা সম্ভব ছিল না, তার ড্রাইভারও পারেনি। সেটা হচ্ছে যে সে তার মাথাটা খুলে ডান হাতে নিল, আর সেই ডান হাতে নেওয়ার পরে ডান হাত থেকে ঢিল দিয়ে বাম হাতে নিচ্ছে, যেমন আমরা ক্রিকেট বলকে করি ওই ঠিক ওইভাবে। আবার বাম হাত থেকে ঢিল দিয়ে ডান হাতে নিচ্ছে। তো এটা আসলে আমার মনে হয় কোনো হিউম্যান যদি দেখে সেটা আসলে তখন সে মানে control এই করাটা- ঘটনাটা আপনারা সবাই শুনেছেন ওইখানে? সবাই শুনেছি না, সেটা পরে বলছি। হুম। তো এইটা করার পরে যখন এটা সে দেখলো, তো ড্রাইভারটা নিজেকে কন্ট্রোল করতে পারেনি, গাড়িকেও কন্ট্রোল করতে পারেনি। সে একটা লম্বা লরি যেটা বলে আর কি, হুম। ট্রাকের মতো, ওইটার পিছনে যেয়ে গাড়িটা মাইরা দেয়। This track was downloaded from FusionBD.com. অ্যাক্সিডেন্ট করে, মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয়। তো এই ঘটনাটা জানা যায় অ্যাকচুয়ালি যখন হসপিটালে ওই ড্রাইভারটা দেখা করতে যায়, আচ্ছা। যে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট কি করে হলো। হুম। তখন সে ব্যাপারটা খুলে বললো যে ঠিক এইভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সো আমি এমন এমন দেখেছি। হুম। তো সাথে সাথে ওই যারা দেখতে গিয়েছিল তাদের মধ্যে থেকে একজন ড্রাইভার বললো যে ওদিন রাত্রে তোমার গাড়ির পিছনে আমার গাড়ি ছিল, আর আমি তোমাকে খালি গাড়ি নিয়ে বের হয়ে যেতে দেখেছি। তুমি কিভাবে বলো যে তোমার গাড়িতে প্যাসেঞ্জার ছিল, দুইজন লোক ছিল। আচ্ছা। বলো যে আমার লোক ছিল, আমি যার কোনো বেরিয়েছি, নাহলে খালি গাড়ি সিরিয়াল থেকে বেরিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপর সবাই বুঝতে পারলো আসলে যে এটার মধ্যে এখানে কোনো প্রবলেম আছে বা প্রবলেম ছিল বলে এরকম হয়েছে। দেন এক সপ্তাহ পরে ওই ড্রাইভারটা মারা যায়। কিছুদিন বেঁচে ছিল, হ্যাঁ, তারপরে কিছু এক সপ্তাহের মতো চিকিৎসাধীন ছিল। তারপরে মারা যায়। হ্যাঁ, ওই কি বলে কিং ফাহাদ মিলিটারি হসপিটালে, ওখানে এক সপ্তাহ তার নার্ভ ছিল আর কি, তার এক সপ্তাহ পরে সে মারা যায়। ওকে, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। এরপরেও আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু এসএমএস অলরেডি আমার কাছে চলে এসছে। আমাকে এসএমএস করছেন আসিফ ভাইয়া, এসএমএসটি না পড়লে আর এসএমএস করব না। অনেক অপু জামিল আজিমপুর থেকে লিখেছেন যে আমরা একসাথে ভূত এফএম শুনছি আমাদের ছাদে। মাসুদ পারভেজ